সিনহা হত্যা পরিকল্পিত ছিল কিনা এখন সেটাই খুঁজবে র্যাব। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে ওসি প্রদীপ, লিয়াকত সহ 7 পুলিশ। আমরা চাচ্ছি যে একটা নিরপেক্ষ সুষ্ঠু হোক, তদন্ত, যারা দোষী তারা সাজা পাক। বিভিন্ন ধরনের তথ্যপত্র আমাদেরকে দিয়েছে, এটা যাচাই বাছাই করা দরকার। ফের জিজ্ঞাসাবাদে যাচাই করা হবে সব তথ্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়। স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নিতে বাধা নেই। এবং সাগর উত্তাল হওয়ার সুযোগে কক্সবাজারে সক্রিয় ইয়াবা কারবারিরা। মাছ ধরার ট্রলার থেকে বড় চালান জব্দ, 2 রোহিঙ্গা আটক। সিনহা হত্যা পরিকল্পিত ছিল কিনা এখন সেটাই খুঁজবে র্যাব। মামলার প্রধান 3 আসামি সহ 7 পুলিশকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। ফের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য যাচাই বাছাই করা সম্ভব হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। কক্সবাজার থেকে ওমর ফারুকের রিপোর্ট। প্রথম দফায় 7 দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামি ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতকে রোববার 3টার দিকে আনা হয় আদালত প্রাঙ্গণে। উৎসুক জনতার ভিড় ঠেলে 3 আসামিকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। শুনানির সময় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত জিজ্ঞাসাবাদের সময় নিজেদের অসুস্থ দাবি করেন তারা। যদিও রীতি অনুযায়ী আদালতে তোলার আগে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের। দুপক্ষের বক্তব্য শুনে 3 জনের দ্বিতীয় দফায় 4 দিন করে রিমান্ড দেন আদালত। সিনহা হত্যা মামলার অন্য 4 আসামিরও 4 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, মুখোমুখি করে তথ্য যাচাই করতেই 7 পুলিশ সদস্যকে আবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যে একটা নিরপেক্ষ সুষ্ঠু হোক, তদন্ত, যারা দোষী তারা সাজা পাক। বিভিন্ন ধরনের তথ্যপত্র আমাদেরকে দিয়েছে, এটা যাচাই বাছাই করা দরকার এবং অনেক ক্ষেত্রে আসামিদের উপস্থিতিতে যাচাই বাছাই করা দরকার। এই কারণে আমাদেরকে এই রিমান্ডটা নেওয়া। আসামিরা বলবে এটা স্বাভাবিক। এখানে ডাক্তারি পরীক্ষা আছে, বিজ্ঞাত ডাক্তার তো দেখছে। এখন পর্যন্ত পুলিশের 7 সদস্য সহ মোট 13 জন আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। 13 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দফায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা পুলিশের দিকে অস্ত্র তাক করেননি বলে নিশ্চিত হওয়ার দাবি করছে র্যাব। দ্বিতীয় দফা রিমান্ডে ঘটনাটি পরিকল্পিত ছিল কিনা তা জানা যাবে বলে আশা করছে তদন্ত সংস্থাটি। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। এইচএসসি পরীক্ষা নেওয়া বা স্কুল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও কওমি মাদ্রাসার ডিগ্রি এবং মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বৈঠকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন সচিব। পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গেল 18 মার্চ থেকে বন্ধ দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কে সরাসরি পাঠদানের পাশাপাশি সম্পূর্ণ বন্ধ রয়েছে পরীক্ষার কার্যক্রম। এবছর এখন পর্যন্ত আটকে আছে এইচএসসি, জেএসসি ও পিইসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলো। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। তবে সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে কওমি মাদ্রাসার মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষা শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এই কথা জানান। কওমি মাদ্রাসারা তারা আপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট এগ্রি করে দিয়েছে। এইচএসসি বা অন্য পরীক্ষা মাদ্রাসা শিক্ষা, এটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে। দাওরায়ে হাদিস যেটা মানে গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার্স লেভেলের যে ওইটা, জেনারেল কওমি মাদ্রাসা খুলবে না। কিছু কন্ডিশন দিয়ে দিছে যে অবশ্যই এইভাবে স্বাস্থ্যবিধি বা এইগুলো মেনে তারপরে করতে হবে। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্কুল খোলা বা পাবলিক পরীক্ষা নেয়ার বিষয়টি এখনো যাচাই করছে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়। স্কুল কলেজ এখনো খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষার বিষয়টা ওনারা খুব স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে
কিভাবে কি করা যায়। এছাড়া সভায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সংশোধিত আইন 2020-এ চূড়ান্ত অনুমোদন, ব্যাংকার বই সাক্ষ্য আইন 2020-এ নীতিগত অনুমোদন এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি 2020-এর খসড়ায় সরকার অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। গোলগুলো দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার সুযোগে তৎপর হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। গভীর সাগর থেকে 13 লাখ ইয়াবা সহ 2 রোহিঙ্গাকে গ্রেফতারের পর এই কথা জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল। তিনি দাবি করেন, দুর্যোগ ও মহামারীর সময়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে র্যাব। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে স্থলপথের বদলে জলপথে বেশি পাচার হচ্ছে ইয়াবা। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কম মনে করে গভীর সমুদ্রে আরও তৎপর হয়ে উঠেছে ইয়াবা কারবারিরা। গভীর সমুদ্র থেকে কক্সবাজারের খুরুশকুল ঘাটমুখী 13 লাখ ইয়াবার একটি চালান জব্দ করে এসব তথ্য জানিয়েছে র্যাব। উত্তাল সমুদ্রে টানা 2 দিনের অভিযানে 2 রোহিঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে। অনেক দূরবর্তী সাগর থেকে ওদেরকে ধাওয়া করে আনা হয়েছে। মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ, বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন, বয়স 45, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পরেও ইয়াবার চোরাচালান কমছে না কেন, এমন প্রশ্ন ছিল র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। যতক্ষণ এটা পৃথিবী থাকবে ততক্ষণ কিছু অন্যায় অপরাধ এগুলো থাকবে, তবে আমরা এটাকে জিরো না করতে পারলেও ইনশাল্লাহ আমরা এটাকে টলারেবল সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব। জিরো থাকবে শুধুমাত্র হেভেন এবং হেল। করোনার র্যাপিড টেস্টের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে সরকারি হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্ট করার অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। মন্ত্রী বলেন, টিকা আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয় কোভিড-19 প্রতিরোধে তাইওয়ানের দেয়া মেডিকেল যন্ত্রপাতি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী এ সময় দাবি করেন, করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং সংক্রমণ ও মৃত্যুহার কমেছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে বসে চিকিৎসা নেওয়ার ফলে বর্তমানে হাসপাতালের 70% শয্যা খালি পড়ে আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই কিছু হাসপাতালকে নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে। র্যাপিড টেস্ট আমরা এই মুহূর্তে আমরা করব না। আমরা অ্যান্টিজেন টেস্ট যেটা আছে সেটা আমরা এখন অ্যালাউ করব এবং সেটা হবে আমাদের হাসপাতালগুলোতে এবং আমাদের সরকারি যে ল্যাব আছে সেই ল্যাবগুলোতে, এবং যেখানে আমাদের ল্যাব নাই সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে আমরা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে আমরা করব। ভ্যাকসিন বিশ্বের বেশ কয়েকটি দেশে অ্যাডভান্স স্টেজে চলে গেছে। এই বিষয়গুলো ফাইনাল সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন। রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। অভিযানের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। জাফর, করোনাকালীন এই সময়ে আমরা যেমনটা দেখেছি স্বাস্থ্য খাতে নানা ধরনের দুর্নীতি, ঠিক তেমনিভাবে কিন্তু একে একে উঠে আসছে বিভিন্ন চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের অনিয়ম। একই সঙ্গে ওষুধ ব্যবসাটি যারা করেন ব্যবসা অর্থাৎ ফার্মেসি, সেই ফার্মেসিগুলোতে নানা ধরনের অনিয়ম আমরা চোখে পড়ছে। ঠিক আমরা যদি আজকের ঘটনা বলি, মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে একটি ওষুধের দোকান আল শেফা, এই প্রতিষ্ঠানটিতে অভিযানে এসেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং এর সঙ্গে ছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। আমরা যেমনটা দেখেছি যে এই দোকানে নানা ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে N95 মাস্ক। তবে এই প্রতিষ্ঠানটির যারা মালিক পক্ষ রয়েছেন তারা দাবি করছেন যে এই N95 মাস্ক আনা হয়েছে চায়না থেকে আমদানি করে, যদিও এর বিপরীতে কোনো কাগজ তারা দেখাতে পারেনি। একই সঙ্গে আমরা এখানে এসে যেমন দেখেছি যে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট যেগুলো বিক্রয় নিষিদ্ধ সেগুলো পাওয়া গিয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে এবং দেখা গিয়েছে যে কোনো প্রকার তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে ইনসুলিন রাখার কারণে ইনসুলিন নষ্ট হয়ে গিয়েছে এবং
ঠিক একই মালিকের আরেকটি প্রতিষ্ঠান এই মোহাম্মদপুরে আমরা যে প্রতিষ্ঠানটি এখন আছি সেখান থেকে খুবই কাছে, সেখানে গিয়েও কিন্তু নানা ধরনের অনিয়ম চোখে পড়েছে। নকল হ্যান্ড স্যানিটাইজার, একই সঙ্গে স্যাভলন পাওয়া গিয়েছে, যে স্যাভলন অন্য বোতল বা অন্য জারে তারা সংরক্ষণ করেছে এবং কোনো ধরনের লেবেলও পাওয়া যায়নি। অর্থাৎ নানা ধরনের যে অনিয়ম আমরা দেখতে পাচ্ছি, এই অনিয়মের বিপরীতে এখানকার যে প্রতিষ্ঠান মালিক থেকে শুরু করে এবং মোট 10 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট 26 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত তিনি কিন্তু এই আদেশটি কিছুক্ষণ আগেই দিয়েছেন। জাফর, এই ছিল আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর থেকে র্যাবের যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে তার সবশেষ খবর। জাফর। রাজধানীর মোহাম্মদপুরে ফার্মেসিতে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপি। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙনে একেবারে বিলীন হয়ে গেছে 4টি গ্রাম, নিশ্চিহ্ন হওয়ার পথে আরও 7টি। আতঙ্কে দিন কাটাচ্ছে শত শত পরিবার। ভাঙন কবলিতদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জের লৌহজংয়ের ভোজগাঁও গ্রামের তাহমিন আক্তার 7 দফা ভাঙনের কবলে পড়ার পর সবশেষ উত্তর দিঘলি গ্রামে বসতগড় করেছিলেন। নদীর পারে হয় আস্তে আস্তে এটাও এখন পদ্মার করাল গ্রাসের শিকার। আবারও অনিশ্চিত ভবিষ্যৎ তার। নদী আমাগো ঘরের পাশে, ঘরটা যেন কোন সময় আমাগো নদীতে নয়া যায় এটাও আমরা বুঝতে পারতাছি না। পদ্মায় হারিয়ে যাওয়া 4টি গ্রাম ব্রাহ্মণগাঁও, দুয়াল্লি, কলিকাল ও সাইনহাটি এখন শুধুই স্মৃতি। উত্তাল পদ্মায় বিলীনের পথে আরো 7টি গ্রাম ভোজগাঁও, রাতগাঁও, সংগ্রামবীর, পাইকারা, গাউপাড়া, ঝাউটিয়া ও উত্তর দিঘলি। তাহমিনার মতো এসব গ্রামের শত শত পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে সবাই ব্যস্ত। যে যার মতো করে দ্রুত সরিয়ে নিচ্ছেন বাড়িঘরের খুঁটি, টিনসহ সব আসবাবপত্র। অনেকে আবার সবকিছু নিয়ে নৌকায় যাত্রা শুরু করেছেন অনিশ্চিত গন্তব্যে। কিছু নাই, ঘর দুয়ার মসজিদ ভেঙে গেছে। 3-4 ভাঙ্গা দিয়ে আমরা অস্থায়ী এক জায়গায় রয়েছি। আষাঢ় মাস থেকে এখানে অনেক কষ্টের ভিতরে আছি, নদীর ভাঙনে পড়ছি। কোনো জায়গা নাই। ভাঙন কবলিত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সবকিছুই করার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। আমরা একটা ডাটাবেস তৈরি করছি, যে পরিবারগুলো নদীগর্ভে বিলীন হয়ে এই পারে আসছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে ঘরগুলো দেওয়া হয় অগ্রাধিকার ভিত্তিতে সেই পরিবারগুলোকে জমি বন্দোবস্ত দিয়ে ঘর প্রদানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বন্যার পানিতে তলিয়ে থাকা এমন 500-র বেশি বাড়িঘর পদ্মায় হারিয়ে গেছে, আর সরকারি হিসেবে 250 হেক্টরের বেশি ফসলি জমি নিশ্চিহ্ন হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, দিঘলি, মুন্সিগঞ্জ। তুরাগ নদ দখলমুক্ত করতে টঙ্গীর কাঁচাবাজার ও আবদুল্লাপুর অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় অস্থায়ীভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান ভেঙে দিয়ে সেসব জায়গায় বৃক্ষরোপণ করা হয়। বিস্তারিত রাজিবুল হাসানের রিপোর্টে। তুরাগের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা আবার উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। সকাল থেকে টঙ্গী অংশের কাঁচাবাজার এলাকায় নদের পার ঘেঁষা অস্থায়ী দোকানপাট ভেঙে দেওয়া হয়। সাথে সাথে সেসব স্থানে লাগানো হয় নানা জাতের বৃক্ষ। তবে স্থানীয়রা বলছেন শুধু গাছ লাগিয়েই পরিবেশ রক্ষা করা সম্ভব নয়, প্রয়োজন নিয়মিত তদারকির। প্রশাসনিক কোনো একটা ক্যাম্প থাকলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আজকে ভাঙতেছে, কালকেই তো আবার দোকান বসবে। তারের বেড়া দিয়ে দিত এক, আর দ্বিতীয় কথা জায়গায় জায়গায় বসার একটা স্থান করে দিত, যেমন ফুল গাছ লাগাইছে অনেক জায়গায় গোলশান বানানি, ওরকম সিস্টেম করে দিলে আর দোকানপাট বসতো না। নদীর আশেপাশে কোনো অপরিষ্কার জিনিস না ভালো, ময়লা যাতে না পড়ে নদীর পরে, এটা আমরা চাই। দুপুরের পর আবদুল্লাপুর অংশে বেঙ্গল এন্টিগো নামে একটি কারখানায় অভিযান শুরু করলে উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় অভিযান। এদিকে উচ্ছেদকৃত জায়গায় নতুনভাবে কোনো স্থাপনা যাতে না হয় সেই বিষয়ে মনিটরিং চলবে বলে আশ্বাস দেন বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। উচ্ছেদকৃত জায়গাতে যাতে নতুনভাবে কেউ কোনো স্থাপনা তৈরি করতে না পারে এবং লোকজনকে মোটিভেট করা, মানুষ নদীর পাড়ে যাতে সুন্দরভাবে বেড়াতে পারে, এই জন্য আমরা নদীর পাড়ে ওয়াকওয়ে বরাবর বৃক্ষরোপণ করেছি। 5 মাস আগে তুরাগের দুপাশে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল বহুতল ভবন সহ বেশ কিছু স্থাপনা। এরপর আবার সেসব জায়গায় দোকান গড়ে তুলে স্থানীয়রা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মিরপুরে ব্যক্তিগত ঐচ্ছিক অনুশীলনে বিসিবির গাইডলাইন মানা হলেও ঢাকার বাইরের ভেন্যুগুলোতে নেই স্বাস্থ্যবিধির বালাই। মুখে মাস্ক ছাড়াই একাধিক ক্রিকেটারের সঙ্গে কাজ করছেন একই ট্রেনার।
বিষয়টি আমলে এনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ভেন্যুগুলোর কনসার্ন যে ভেন্যু ম্যানেজার আছে বা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সেভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে। যেহেতু বিষয়টা আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আমরা অবশ্যই বিষয়টা দেখব এবং যতটুকু সম্ভব যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনেই প্র্যাকটিস করার ব্যবস্থা করা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। মাস্ক পরে একজন খেলোয়াড় বা একজন ট্রেনারের কতটুকু কাজ করা সম্ভব এই বিষয়টা কিন্তু আমরা এখন চিন্তা করছি, কারণ অনেকেই বলছেন যে মাস্ক পরে ট্রেনিং করা বা মাস্ক পরে কাউকে সহযোগিতা করাটা প্র্যাকটিক্যালি খুবই ডিফিকাল্ট। সো এই বিষয়গুলো আমরা এখন ভেবে দেখছি এবং যতটুকু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কাজ করা সম্ভব তার মধ্যেই কাজ করার চেষ্টা করা হচ্ছে। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিনহা হত্যা পরিকল্পিত ছিল কিনা এখন সেটাই খুঁজবে র্যাব। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে ওসি প্রদীপ, লিয়াকত সহ 7 পুলিশ। ফের জিজ্ঞাসাবাদে যাচাই করা হবে সব তথ্য। স্কুল কলেজ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়। স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নিতে বাধা নেই। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।